আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 29 নভেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে খুবই সোচ্চার হলেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বাংলাদেশের সংখ্যালঘু নিগ্রহ রোধে চাপ দিক ভারত, বললেন হাফিজ চৌধুরী। ড্রাগস কারবারি সুদখোরের খবর পশ্চিম কানিশাইলে নয়, নোটিশ মসজিদ কমিটির। ভরাখাই চা বাগানে লায়ন্সের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির 2 ডিসেম্বর। 26-এ মুসলিম বুথ দখলে আগ্রাসী বিজেপি, লক্ষ্য 6 কেন্দ্র। সংখ্যালঘু এলাকায় আগে আগ্রাসী প্রচার করলে বহু কেন্দ্রে জয়ী হতাম, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শওকতের জবাবে দলের প্রতি আনুগত্য নিজামুদ্দিন চৌধুরীর, তথ্য প্রমাণ ভিডিও নেতৃত্বের হাতে, শীঘ্রই সিদ্ধান্ত নেবে ইউডিএফ। রাইজর দলের সঙ্গে মাখামাখি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। বদরপুরঘাট আদরকুনা সড়কের কাজের মান পরিদর্শনে কেন্দ্রীয় দল। এবং সর্বশেষ খবরটি হলো মণিপুর হিংসা, বিভিন্ন জনগোষ্ঠীর নেতাদের উপস্থিতিতে নাগরিক সভা সমজেলা প্রশাসনের। 1 ডিসেম্বর লক্ষ্মীপুর আসছেন মুখ্যমন্ত্রী, শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান বিধায়ক কৌশিকের। এবারে শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে খুবই সোচ্চার হলেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, অবিলম্বে ভারত সরকার বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুক। সিআরপিসির মুখ্য উপদেষ্টা হিসেবে হাফিজ চৌধুরী গুয়াহাটিতে থাকা বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিনকে ফোন করেও তার প্রতিবাদের ভাষা শুনিয়েছেন। চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী মোদীকে বিশ্ব নেতা বলা হচ্ছে, অথচ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আজ অবধি তিনি কড়া পদক্ষেপ করেননি। বাংলাদেশের মতো একটি ছোট দেশকে কি মোদী হিন্দু নির্যাতনের রাশ টেনে ধরতে বাধ্য করাতে পারেন না বলে প্রশ্ন তুলেছেন চৌধুরী। তার কথায়, আমরা সবসময় মানবাধিকারের কথা বলি, যে দেশেই সংখ্যালঘুরা নির্যাতিত হন না কেন এর প্রতিবাদে সরব আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারেন, কিন্তু তার নির্লিপ্ততা সত্যি বিস্ময়কর। মোদী বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব থাকলে স্বভাবতই প্রশ্ন উঠবে, তিনি কি শুধু হিন্দু হিন্দু বলে রাজনীতি চাই করতে পারেন? আমরা চাই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হোক এবং তার জন্য ভারত সরকারও যথাযথ ব্যবস্থা নিক। এর পাশাপাশি চৌধুরী জানান, বৃহস্পতিবার তিনি গুয়াহাটিতে থাকা বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিনকে ফোন করে সে দেশে হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদ করেছেন। আমিন তাকে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে শান্তি ফেরানোর চেষ্টা করছে। বাংলাদেশ জুড়ে যা চলছে তাতে সে দেশের বদনাম যে হচ্ছে সে কথা স্বীকার করে আমিন বলেছেন, শীঘ্রই অশান্তির আগুন নিভে যাবে, শান্তি ফিরবে বাংলাদেশে। চৌধুরী জানিয়েছেন, আজ সিআরপিসির কার্যনির্বাহী সদস্য সুভাষ বিশ্বাস বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিনের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকপত্র তুলে দেবেন। অপরদিকে শওকতের জবাবে দলের প্রতি আনুগত্য নিজামের, রাইজর দলের সঙ্গে মাখামাখি। অখিল গগৈর রাইজর দলের সঙ্গে তার মাখামাখি কারো অজানা নয়। একই ঘরে থাকা তার ছেলে সাদিক আহমেদ চৌধুরী যোগ দিয়েছেন রাইজর দলে। ঘরোয়া বিভিন্ন সভায় গিয়ে তিনি রাইজর দলের কেন্দ্রীয় কমিটির নেতা জহিরুদ্দিন লস্করকে দেখে রাখার পরামর্শ দিচ্ছেন জনগণকে। তাই 26-এর ভোটে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর গন্তব্য রাইজর দল বলে যখন ধরে নেওয়া হচ্ছে, তখন দলীয় নেতৃত্বকে তার প্রতিশ্রুতি এআইইউডিএফ ছেড়ে যাবেন না। কদিন আগে অখিল গগৈর হাইলাকান্দি সফরে নিজামুদ্দিনের পুত্র সাদিক আহমেদ চৌধুরী যোগ দিয়েছেন রাইজর দলে। তখন থেকেই জল্পনা তুঙ্গে। অখিলের দলে যোগ দিতে চাইছেন আলগাপুরের বিধায়ক, ছেলেকে আগে পাঠিয়ে পথ মসৃণ করার চেষ্টা করছেন। কারণ 26-এর ভোটে আলগাপুর বিধানসভা কেন্দ্র থাকছে না, নতুন কেন্দ্র হচ্ছে আলগাপুর কাটলিচূড়া, ফলে কেন্দ্র হারাচ্ছেন তিনি। নতুন বিধানসভা কেন্দ্রে আবার দলীয় টিকিটের প্রবল দাবিদার কাটলিচূড়ার এআইইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তাছাড়া আজমলের দলের মূল সংখ্যালঘু ভোট ব্যাংক খসে পড়েছে। লোকসভা ভোটের পর উপনির্বাচনেও দেখা গেছে ধর্মীয় সংখ্যালঘুরা এখন কংগ্রেসের দিকে দাবিত। তাই পরিস্থিতির চাপে পড়েই বিকল্পের সন্ধান করছেন আলগাপুরের বিধায়ক। রাজনীতির অলিন্দে সবার জানা রয়েছে সেটা। রাইজর দলের সূত্রেও নিজামুদ্দিনের সঙ্গে যোগাযোগের সত্যতা স্বীকার করা হয়েছে। তবে এআইইউডিএফ নেতৃত্বের চাওয়া স্পষ্টীকরণের জবাবে ভিন্ন কথাই বলেছেন নিজামুদ্দিন চৌধুরী। গত 26 নভেম্বর দলকে লেখা চিঠিতে তিনি বলেছেন,
রাইজোর দলে ছেলের যোগ দেওয়ার পেছনে তার কোনো ভূমিকা নেই। সাদিক আহমেদ চৌধুরী প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন, ফলে রাইজোর দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত। তিনি AIUDF এ যোগ দিয়ে দলের হয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ছেলে সেটা মানেনি। ব্যক্তিগত বিশ্বাস প্রত্যাশা থেকে রাইজোর দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাদিক। বাবা হলেও যার উপর তার নিয়ন্ত্রণ নেই, প্রাপ্তবয়স্ক ছেলে হিসেবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে সাদিকের। তবে দলীয় নেতৃত্বকে নিজামের প্রতিশ্রুতি ছেলে অখিল গগৈর দলে যোগ দিলেও এটা তার রাজনৈতিক আদর্শ, দলের প্রতি আনুগত্যে কোনো প্রভাব ফেলবে না। AIUDF এর প্রতি তার দৃঢ় অঙ্গীকার রয়েছে জানিয়ে আলগাপুরের বিধায়ক লিখেছেন, 2016 সাল থেকে আন্তরিকতার সঙ্গে দলের নীতি আদর্শ মেনে কাজ করে আসছেন। দলকে শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করছেন তিনি। গত লোকসভা ভোটেও হাইলাকান্দিতে কাজ করেছেন দলের হয়ে, ফলে ভিন্ন দলের ছেলের যোগদান AIUDF এর প্রতি তার আনুগত্য অঙ্গীকারে কোনো ভাটা পড়বে না, বরং দলের প্রতি আগের মতোই উৎসর্গিত থাকবেন তিনি। নেতৃত্বকে এই আশ্বাস দিয়ে আলগাপুরের বিধায়ককে কতটা আস্থায় রাখবে AIUDF সেটা সময় বলবে। কিন্তু রাইজোর দলের সঙ্গে নিজামের ঘনিষ্ঠতার খবর রয়েছে দলের কাছে। এ সংক্রান্ত তথ্য প্রমাণ রাইজোর দলের নেতা জহির উদ্দিনের সমর্থনে তার বক্তব্যের ভিডিও নেতৃত্বের হাতে রয়েছে, ফলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে AIUDF। নিজামের ক্ষেত্রেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আজমল নিজেও তার উপর খুব একটা সন্তুষ্ট নন বলেও জানা গেছে দলীয় সূত্রে, ফলে অস্বীকার করলেও রাইজোর দলই হতে পারে নিজামের 26-এর গন্তব্য। অপরদিকে 26-এ মুসলিম ভোট দখলে আগ্রাসী বিজেপি, লক্ষ্য 6 কেন্দ্র। সংখ্যালঘু এলাকায় আগে আগ্রাসী প্রচার করলে বহু কেন্দ্রে জয়ী হতাম, বললেন মুখ্যমন্ত্রী। মিয়া ভোট চাই না, এই অহমিকা এখন আর নেই মুখ্যমন্ত্রীর, বরং আগে থেকে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় আগ্রাসী প্রচার চালালে বিজেপি আরো ভোট পেত বলে এখন মনে করছেন তিনি। তাই 26-এর বিধানসভা ভোটের আগে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় আরো আগ্রাসী প্রচারে নামছে বিজেপি। মুসলিম বহুল 6টি বিধানসভা কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেই কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই শুরু করা হয়েছে গেরুয়া দলের কর্মপন্থা। গড়িয়া মড়িয়া ইত্যাদি অসমিয়া মুসলমানের ভোট কোথাও কোথাও আগে থেকেই পাচ্ছে বিজেপি, কিন্তু বঙ্গীয় মূলের মুসলমানরাও পদ্মের চিহ্নে ভোট দিতে পারেন। লোকসভা ভোটের পর উপনির্বাচনও বিজেপিকে সেই বিশ্বাস দিয়ে গেছে। তাই এবার শুরু হয়েছে মুসলমানদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার প্রয়াস। সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা সংখ্যাগুরুর সমান হারে বুক করছেন সংখ্যালঘুরাও। এতে কোনো বৈষম্য করা হচ্ছে না। এই তথ্যের ভিত্তিতেই ধর্মীয় সংখ্যালঘু এলাকায় নামছে বিজেপি। মুখ্যমন্ত্রীর দাবি, মুসলমানরা এখন বিজেপিকে ভোট দিচ্ছেন, যা আগে কখনো হয়নি। তিনি সাংবাদিকদের বলেন, গত লোকসভা ভোটে বহু সংখ্যালঘু বহুল কেন্দ্রে 30 থেকে 40 হাজার ভোট পেয়েছে বিজেপি। 100% সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রেও 30 থেকে 40 হাজার ভোট পেয়েছে বিজেপি, যা আগে কখনো হয়নি। এর কারণ হচ্ছে সংখ্যালঘুরা পাচ্ছেন অরুণোদয় প্রকল্পের সুবিধা। মহিলা আত্মসহায়ক গোষ্ঠীগুলির সদস্য 30 লক্ষ মহিলাকে 10,000 টাকা করে সাহায্য দেবে সরকার। সেই তালিকায় 7 লক্ষ মহিলা ধর্মীয় সংখ্যালঘু। সরকারের সব প্রকল্পে সংখ্যালঘুরা উপকৃত হচ্ছেন। তবে নীতির সঙ্গে আপোষ করেনি সরকার। সংখ্যালঘুদের তুষ্টিকরণের পথে হাঁটেনি দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘু ভোট চাইব বলে তুষ্টিকরণ করব না। বিজিআর পিজিআরে বেদখল থাকলে উচ্ছেদ করা হয়েছে, শিলসাকয় উচ্ছেদ করা হয়েছে অসমিয়া জনগণকেও। সরকার নীতি মেনে চলছে। কাজিরাঙ্গা অভয়ারণ্যে বেদখল করলে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু হাসপাতাল নির্মাণ করা, অ্যাম্বুলেন্স প্রদান, মুখ্যমন্ত্রীর নিযুত মহিলা প্রকল্প, এসব কাউকে অবহেলা করা হয়নি। সংখ্যাগুরুরা যতটা পেয়েছেন, সংখ্যালঘুরাই ততটাই পেয়েছেন। লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনের প্রাপ্তিতে মুখ্যমন্ত্রীর দাবি, আগে সিদ্ধান্ত নিয়ে আগ্রাসীভাবে ভোট চাইলে সংখ্যালঘুরাও আরো ভোট দিতেন বিজেপিকে। বহু কেন্দ্রে জয়ী হতে পারতাম আমরা, তবে এবার সংখ্যালঘু এলাকায় আগ্রাসীভাবে প্রচার করবে বিজেপি। মুসলিম বহুল 6টি বিধানসভা কেন্দ্র চিহ্নিত করার কথা জানিয়ে তিনি বলেন, রূপহী, শ্যামাগুড়ি, লাহারিঘাট, পূর্ব গোয়ালপাড়া, দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জ কেন্দ্রে এবার ভালোভাবে লড়বে বিজেপি। সেই লক্ষ্যে ওই 6টি কেন্দ্রে কর্মতৎপরতাও শুরু করা হয়েছে। অপরদিকে ড্রাগস কারবারে সুদখোরের খবর পশ্চিম কানিশাইলে নয়, নোটিশ মসজিদ কমিটির। আপনি কি মাদক ব্যবসায়ী, সুদখোর, ড্রাগস কিংবা মদ সেবন করেন? তাহলে পশ্চিম কানিশাইলের চুয়াটিকর মাজারখানায় আপনার খবর নয়। টাঙ্গিয়ে দেওয়া হলো এমনই নোটিশ। বর্তমানে ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে ড্রাগসের ব্যবসা। 2-1 দিন অন্তর অন্তর নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করছে পুলিশ। গ্রেফতার করা হচ্ছে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত চোরা কারবারিদের। নেশা জাতীয় সামগ্রীর ব্যবসা করে 2-1 জন অবৈধ পন্থায় বিত্তবান হলেও নষ্ট হচ্ছে সম্পূর্ণ সমাজ, ধ্বংস হয়ে যাচ্ছে সামাজিক ব্যবস্থা। ইয়াবা, হেরোইন, কোকেন, গাঁজা, মদ সেবন করে অনেকে মৃত্যুমুখে পতিত হয়েছে।
এসব সেবনের ফলে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। যারা স্বজন হারিয়েছেন তারা বুঝতে পেরেছেন দুঃখ। এরকম অবস্থায় সমাজ সংস্কারের প্রয়োজন রয়েছে। ড্রাগসের ব্যবসায় অধিকাংশ লোক এক সম্প্রদায়ের, এরকম অভিযোগ রয়েছে বিস্তর। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। এ প্রসঙ্গে আব্দুল এনাম চৌধুরী নামে এক নাগরিক বলেন, এক দুজন লোকের মাধ্যমে সমাজ ব্যবস্থা ঠিক করা সম্ভব নয়, তবে ড্রাগস সেবনের প্রতি আসক্তি কমাতে হলে কঠোর সামাজিক ব্যবস্থার প্রয়োজন। ড্রাগস সেবনকারীদের মৃতদেহ কবর না দেওয়ার যে সিদ্ধান্ত চুয়াটিকর মসজিদ কমিটি গ্রহণ করেছে তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। কেবল ড্রাগস ব্যবসায়ী নয়, নেশাজাতীয় সামগ্রী যারা গ্রহণ করবে তাদের পরিবারের সদস্যদেরও সেখানে কবর দিতে দেওয়া হবে না বলে সাইনবোর্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে। সামাজিকভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে নেশাজাতীয় সামগ্রীর ব্যবসা এমনকি সেবন অনেকাংশে কমবে বলে ধারণা আব্দুল এনাম চৌধুরীর। চুয়াটিগড় মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রকারের মাদকদ্রব্য, ড্রাগস, হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা সরবরাহকারী কিংবা গ্রহণকারী সহ সুদের ব্যবসার সঙ্গে জড়িত লোক এমনকি তার পরিবারের সদস্যদেরও চুয়াটিগড় কবরস্থানে খবর দিতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে পশ্চিম কারেনশাইলের মসজিদ কমিটির এ ধরনের সিদ্ধান্ত ড্রাগস ব্যবসা ও সেবনের ক্ষেত্রে কিছুটা হলেও লাগাম টানতে সক্ষম হবে। নেশাজাতীয় সামগ্রী ব্যবসা কিংবা সেবনের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করতে 10 বার চিন্তা করবে বলে সচেতন লোকদের ধারণা। অপরদিকে মণিপুর হিংসা, বিভিন্ন জনগোষ্ঠীর নেতাদের উপস্থিতিতে নাগরিক সভা সমজেলা প্রশাসনের। 1 ডিসেম্বর লক্ষ্মীপুর আসছেন মুখ্যমন্ত্রী, শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান কৌশিকের। মণিপুরের হিংসার জের লক্ষ্মীপুর সমজেলায় অশান্তি ছড়িয়ে না পড়ে এর জন্য সতর্ক স্থানীয় প্রশাসন। এলাকায় শান্তি বজায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে লক্ষ্মীপুরে এক সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর সমজেলার জেলাশাসক এবং স্থানীয় পুলিশ প্রধানের আহ্বানে পৌরসভার কনফারেন্স হলে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, ছিলেন সহকারী পুলিশ সুপার শীতল কুমার, সমজেলার জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক, সমজেলার পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ারা, লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, এমডিসি চেয়ারম্যান রিনা সিংহ, বরাকবালি হিলস ট্রাইব ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লালতাম লিয়েনমার, রংমাই নাগা সম্প্রদায়ের গোপাল রংমাই, সহকারী আয়ুক্ত লক্ষ্যজিৎ গগৈ, পঙ্কি হাজারিকা, সমজেলা বিডিবির উপদেষ্টা রাজেন গোয়ালা সহ অন্যরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌশিক রায় বলেন, বিগত 10 দিনে এ নিয়ে 2 বার শান্তি কমিটির সভা হয়েছে। তিনি বলেন, আগামী 1 ডিসেম্বর মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরে আসছেন। এই সভা মুখ্যমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে নয়। সভায় উপস্থিত বিভিন্ন জনগোষ্ঠীর সংগঠনের সভাপতি এবং সম্পাদকরা নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসেন, তবে লক্ষ্মীপুর এলাকায় শান্তি বজায় থাকবে। তিনি বলেন, আমরা আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করব এবং পুলিশ তাদের কাজ করবে। সামাজিক মাধ্যমে কেউ এই নিয়ে অপপ্রচার চালালে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তখন যেন আমাদের কেউ তাদের ছাড়ানোর জন্য আবদার না করেন। বিধায়ক কৌশিক রায় আরো জানান, আগামী 1 ডিসেম্বর রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুর আসছেন। তিনি প্রথমে নবনির্মিত লক্ষ্মীপুর আদালত ভবনের দ্বারুদ্ঘাটন করবেন, পরে লক্ষ্মীপুর হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য ভূমি পূজন করবেন। এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। সবাই সব জনগোষ্ঠীর নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে পার্শ্ববর্তী রাজ্যের হিংসাত্মক ঘটনার জেরে লক্ষ্মীপুর সমজেলায় না পড়ে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখার উদ্দেশ্যে কাজ করার পক্ষে বলে মত প্রকাশ করেন সবাই। পরবর্তী খবর কি হলো, বদরপুরের বিধায়কের অভিযোগের পরিপ্রেক্ষিতে বদরপুর ঘাট আদরকুনা সড়কের কাজের গুণগত মান নিয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষা নিরীক্ষা করলো ন্যাশনাল কোয়ালিটি মনিটরিং টিম। বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ বদরপুর ঘাট আদরকুনা রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে দিল্লি পর্যন্ত অভিযোগ জানানোর পর বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে ন্যাশনাল কোয়ালিটি মনিটরিং টিম ইতিপূর্বে একবার সরেজমিনে পরিদর্শন করেছিল। কয়েক মাস আগে রাস্তার কাজ নিয়ে স্থানীয় জনগণের বিভিন্ন অভিযোগ শুনে ন্যাশনাল কোয়ালিটি মনিটরিং দলের আর রমেশ মাত্র বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের পুত্র জাভেদ জামান রাজা পুরো দিন বদরপুর ঘাট আদরকুনা সড়কের কাজের গুণগত মান নিয়ে স্থানীয়দের অভিযোগগুলো সম্পর্কে অবগত করান। বদরপুর ঘাট আদরকুনা সড়কের বগলিগুল, মাজারগুল, গিলাইজান এলাকা থেকে কাজের গুণগত মান নির্ণয় করতে রাস্তা থেকে মাটি পাথর সংগ্রহ করা হয়। ওই সময় লোকসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর থাকায় সংবাদ মাধ্যমে মুখ খুলতে রাজি হননি বিভাগীয় আধিকারিকরা। বদরপুরের বিধায়কের পুত্র জাভেদ জামান সংবাদ মাধ্যমে রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে উন্নত মানের কাজ করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
বিশেষ করে বদরপুরঘাট আদরকুনা সড়কের জুমবস্তি এংলার বাজার পানারগুল আদরকুনায় থাকা কালভার্ট সহ রাস্তার পাশের নালা ও পুরো রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে জনগণের অভিযোগ থাকা স্থানে পুনরায় কাজ করার জন্য ন্যাশনাল কোয়ালিটি মনিটরিং টিমের কাছে আবেদন করেন বিধায়ক পুত্র। তখন দলের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার বিনাথ, এসডিও দিগেননাথ, এইএস চন্দ, এম চক্রবর্তী, বিলাসকর, জে দাস, এস মজুমদার প্রমুখ। দ্বিতীয়বারের মতো দুপুরে ন্যাশনাল কোয়ালিটি মনিটরিং টিমের সদস্যদের বদরপুরঘাট আদরকুনা সড়কের বড়গুল এলাকায় দেখা যায় কাজ হচ্ছে দেখতে, কিন্তু এলাকার জনগণ এ বিষয়ে কিছুই জানাতে পারেননি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন তুলেছে স্থানীয় সচেতন মহল। এলাকার জনগণকে দূরে রেখে ন্যাশনাল কোয়ালিটি মনিটরিং দলের সদস্যরা কিভাবে বদরপুরঘাট আদরকুনা সড়কের কাজের মান হচ্ছে দেখলেন, সে নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। পরবর্তী খবরটি হলো, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু সানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে আগামী 2 ডিসেম্বর সোমবার বরাখাই চা বাগানের বরাখাই গার্ডেন এলপি স্কুল প্রাঙ্গণে। এদিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত রোগী দেখা হবে। এতে এলাকার দুস্থ অসহায় চক্ষু রোগীদের সকাল 10টার আগে শিবিরে এসে নাম নথিভুক্ত করতে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিন শিবিরে 225 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ক্যাটারেক্ট অপারেশন ও চশমা সংগ্রহ করার জন্য ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড অথবা আধার কার্ডের জেরক্স কপি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। এদিনের শিবিরের ব্যবস্থাপনায় রয়েছে লায়ন্স ক্লাব অফ শিলচর সিটি এবং সহযোগিতায় রয়েছে এনএইচএম, ডিএইচএস ও এনপিসিবি শিলচর। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।